আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই সংবাদ শিরোনাম। সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্নে এক বিন্দু ছাড় নয়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে হাসনাত আব্দুল্লাহ। ভারতের সাথে করা গোপন চুক্তিগুলো প্রকাশের দাবি। আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে হামলার কড়া প্রতিবাদ জানালো ঢাকা। বন্ধুত্ব বজায় রেখে কাজ করতে চায় ভারত। কনসুলার সেবা সাময়িক বন্ধ। সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা ভারতের, দাবি বিএনপির। হামলার প্রতিবাদে রাজধানী জুড়ে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ। এবং 2023 সালে পাসপোর্ট পেতে সবচেয়ে বেশি দুর্নীতি। 15 বছরে সেবা খাতে 1,46,252 কোটি টাকার ঘুষ লেনদেন। টিআইবির খানা জরিপ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্নে এক বিন্দু ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। গতরাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা বলেন। এ সময় ভারতের সাথে আওয়ামী লীগ সরকারের গোপন চুক্তিগুলো প্রকাশ করার আহ্বান জানান ছাত্র আন্দোলনের এই নেতা। দাবি জানান সীমান্তে ফেলানি সহ সব হত্যার বিচার এবং অভিন্ন নদীগুলোর পানি ন্যায্য হিস্সা নিশ্চিত করার। মনির হোসেন তপু রিপোর্ট। জাতীয় ঐক্য নিয়ে সংলাপ শুরুর প্রথম দিনেই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন জুলাই বিপ্লবে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ঘণ্টাখানেকের বৈঠক শেষে সমন্বয়করা জানান, সার্বভৌমত্বের প্রশ্নে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসঙ্গে কাজ করবেন। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের আমলেই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে সংখ্যালঘুরা। ভারত সরকারের সাথে ফ্যাসিস্ট সরকারের যে ধরনের গোপন চুক্তিগুলো হয়েছে সেটি যেন প্রকাশ করা হয়। ফেলানি হত্যা সহ সীমান্ত যতগুলো হত্যা হয়েছে সেগুলোর জন্য বিচার নিশ্চিত করা হয় এবং পানির যে ন্যায্য হিস্সা সেই হিস্সাটি যেন বাস্তবায়ন করা হয়। বাণিজ্যিক যে সম্পর্কটি রয়েছে ভারতের সাথে সেই সম্পর্কটি যেন ন্যায্যতার ভিত্তিতে হয়। সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ভারত এতদিন বাংলাদেশকে আওয়ামী লীগের চোখে দেখেছে, এখন তাদের নতুন করে ভাবতে হবে। দুদেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে, গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে আসছে। আপনারা আওয়ামী লীগের দৃষ্টিতে না দেখে জনগণের দৃষ্টি দিয়ে আপনারা এই সরকারের সাথে আপনারা ন্যায্যতার সম্পর্ক গড়ে তুলুন। আর যদি আমাদের সম্পর্কটি যদি কোনোভাবে ডিটোরিয়েট হয় তাহলে কিন্তু অখণ্ডতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক হাত পরিমাণ, এক চুল পরিমাণ আমরা ছাড় দিব না। ভারত সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়াচ্ছে উল্লেখ করে হাসনাত বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ, বিশ্ব দরবারে সেই তথ্য তুলে ধরতে হবে। ভারতের যে সরকার একদম বছরের পর বছর, দেড় যুগের বেশি সময় ধরে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য আওয়ামী লীগকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটি সেই সম্পর্কটি যেন জনগণের সাথে জনগণের এবং সেটি যেন রাষ্ট্রের সাথে রাষ্ট্রের হয়। বিদেশি মিডিয়ার অপপ্রচার রুখতে গণমাধ্যম সহ সারা বিশ্বে প্রচারণা বাড়ানোর পরামর্শ দেন ছাত্র সমন্বয়করা। এই দেশের কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নেই, এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান, এদেশের হিন্দু মুসলিম সবাই একসাথে বসবাস করে। জাতীয় ঐক্যের প্রয়োজনে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় ঐক্য নিয়ে সংলাপের ধারাবাহিকতায় আজ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। আগামীকাল সংলাপ করবেন বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতাদের সঙ্গে। সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, উদ্দেশ্যমূলকভাবে জাতীয় মিডিয়া অপপ্রচার করে গোটা জাতিকে কাঠগড়ায় দাঁড় করানোর অপচেষ্টা চালাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলা করতে জাতীয় ঐক্যের কথা ভাবছে সরকার। আগামীকাল উনি বাংলাদেশের সমস্ত পার্টির সাথে একটা ডায়ালগ হবে আর কি, তাদের সাথে কথা হবে এবং পরের দিন যে উনি রিলিজিয়াস যারা গ্রুপ আছেন তাদেরকে উনি একটা ডায়ালগে আহ্বান করেছেন। এই দুইটা মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে যে ন্যাশনাল ইউনিটি, উনি ন্যাশনাল ইউনিটি ডাক দিবেন। দেশকে অস্থিতিশীল করতে ভারতীয় গণমাধ্যম উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালাচ্ছে জানিয়ে প্রেস সচিব বলেন,
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়ার পরে মোদী সরকারের সঙ্গে ফোন আলাপে ওই দেশের গণমাধ্যম কর্মীদের আমন্ত্রণ জানানো হলেও তারা সেটা গ্রহণ করেনি। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানোর বিষয়ে তারা মন গড়া ধারণাকে গুরুত্ব দিচ্ছে বলেও মন্তব্য করেন শফিকুল আলম। এই মিডিয়া উইদাউট চেকিং দেয়ার নিউজ তারা এই ধরনের মিথ্যা অপতথ্য ছড়াচ্ছেন এবং এর ফলে এই ইন্ডিয়ান জনগণ বা একটা অংশ তারা এটাকে ভায়োলেন্সকে ইনসাইট করছে। তারা পুরো আমাদের জাতিকে তারা একটা কাঠগড়ানোর দাঁড় করানোর একটা অপচেষ্টা করছে। এ সময় তিনি আরো বলেন, বহুজাতিক মার্কিন কোম্পানি শেভরন বাংলাদেশের সঙ্গে আবারও কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। তাদের বকেয়া পাওনা মিটিয়ে দেশের তেল গ্যাস অনুসন্ধানে কাজ করার সহযোগিতা দেবে অন্তর্বর্তীকালীন সরকার। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার করার প্রতিবাদ জানিয়েছে ঢাকা। জরুরি তলবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজিরা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এই সময় তিনি জানান, যাই হোক না কেন বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে চায় ভারত। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখতে চায়। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে সোমবার হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থকরা আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায়। পতাকা ছিঁড়ে ফেলে ভবনের গেট ভেঙে উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা। এই ঘটনায় ঢাকা দিল্লির সম্পর্ক কোন দিকে যাচ্ছে তা নিয়ে উদ্বিগ্ন কূটনীতিকরা। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক শেষে প্রণয় ভার্মা বলেন, একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কোনো কারণ নেই। We keep continuing talking about, we have such wide-ranging relationship, multifaceted relationship, and as I've said, you cannot reduce it to one issue or one agenda. We are working across so many issues, and we really want to build a positive, stable, constructive relationship moving forward. There are so many things we are doing. There are so many interdependencies we have, and we want to build on those interdependencies to mutual benefit. বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক নির্মাণ করার কথাও বলেন তিনি। We are willing to engage with the interim government of Bangladesh, and we remain interested in working with the government of Bangladesh to fulfill our shared aspirations for peace, security and development. এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তেমন কোনো মন্তব্য করেননি তিনি। এদিকে নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে সব ধরনের ভিসা ও কনসুলার সেবা কার্যক্রম সাময়িক বন্ধ করা হয়েছে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ভারত সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারত সরকারের মদতে দেশটির গণমাধ্যম পরিকল্পিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ভারতের সংখ্যালঘু সম্প্রদায় নানাভাবে নির্যাতন নিপীড়নের শিকার অভিযোগ করে রিজভী সেদিকে নজর দিতে সে দেশের সরকারের প্রতি আহ্বান জানান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যের সমালোচনা করে বিএনপির মুখপাত্র বলেন, বাংলাদেশে নয়, ভারতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন প্রয়োজন। পরে ভারতের আগ্রাসন বাংলাদেশ বিরোধী অপপ্রচারের প্রতিবাদে নয়াপল্টনে এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ভারতের চরম সাম্প্রদায়িক সংগঠন বিজেপির প্রত্যক্ষ মদদে উস্কানিতে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ভারতের সাধারণ জনগণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের কোনো শত্রুতা নেই, কিন্তু চরম উগ্রবাদী বিজেপি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায়, তাহলে বাংলাদেশের দেশপ্রেমিক প্রতিটা মানুষ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় রুখে দাঁড়াবে। আমরা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানাই, ভারতের যে রাজ্যগুলোতে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে তার তদন্ত করুন, দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিন। মোদী মমতাদের বলবো, নিজেদের ঘর সামলান।
আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় রাজধানী ঢাকা জুড়ে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। তাদের দাবি, ভারতে যা ঘটানো হয়েছে তা পুরোপুরি ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন। এর জন্য দক্ষিণ এশিয়ার শান্তিপ্রিয় মানুষদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। রিপোর্ট মাজহারুল হক মুহাজিরের। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকায় অগ্নিসংযোগের প্রতিবাদে সোমবার রাত থেকেই উত্তাল সারা দেশ, যার রেশ ছিল দিনভর রাজধানী ঢাকা জুড়ে। তারা রিট করেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে। দুপুরে বিজয়নগরে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া কোনোভাবেই মেনে নিতে পারেনি ভারত, যে কারণে দেশবিরোধী ষড়যন্ত্র চালাচ্ছে দেশটি। ভারত একের পর এক ষড়যন্ত্র করছে এবং ধর্মীয় উস্কানি দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও যুদ্ধ লাগানোর একটি অপচেষ্টা করছে। এদিকে আবারও ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাইতুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল শেষে ভারতের প্রতি ক্ষোভ জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের এই মহাসচিব। ভারতের আগরতলায় যারা এই হামলা করেছে তাদের যথাযথ বিচার করতে হবে। একই ইস্যুতে বিকেলে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় নাগরিক কমিটি। ঢাকার বিভিন্ন থানা থেকে সংগঠনটির নেতাকর্মীরা এতে অংশ নেন। এ সময় জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নয়, এটি হবে ন্যায্যতার ভিত্তিতে। আগরতলা উপহাই কমিশনে দিবালোকে হিন্দুত্ববাদী যে সংগঠনগুলো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত করেছে তা সুস্পষ্ট ভিয়েনা চুক্তির লঙ্ঘন। ভারতের আপবর সাধারণ জনতা, তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধের জায়গা নেই। আমরা ভারতের মানুষের সাথে মানুষ হিসাবে সম্পর্কের জায়গায় থাকতে চাই, কিন্তু ভারতের মানুষকে প্রমাণ করতে হবে ভারতের মানুষেরাও সেখানকার উগ্রবাদী হিন্দুত্ববাদীদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় না। এ সময় বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেসব চুক্তি হয়েছে তা দৃশ্যমান করার দাবিও জানান সংগঠনটির নেতারা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। গতরাত 8:30টায় গুলশানের চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান এ তথ্য জানান। তিনি আরও জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন পাকিস্তানের হাই কমিশনার। এই সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক সামাউ ওবায়েদ। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি ছাড়া কোনো সংস্কারই কাজে আসবে না বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র সংস্কারে বিএনপির ঘোষিত 31 দফা নিয়ে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মশালায় ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, দেশ ও জনগণের কল্যাণে বিএনপি সর্বপ্রথম দেশবাসীর সামনে সংস্কার প্রস্তাব তুলে ধরেছে। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তারেক রহমান বলেন, বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কৃষি, স্বাস্থ্য, শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। দুর্নীতি দমন ও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণের পরিকল্পনার কথাও জানান তিনি। এটি যেভাবেই হোক দুর্নীতির এই রোধ করতে হবে আমাদেরকে, এখান থেকে জাতিকে বের করে নিয়ে আসতে হবে। আমাদের ধনী গরিবের বৈষম্যটা ক্ষেত্র বিশেষে অনেক বেশি। আমরা রাষ্ট্র থেকে যদি প্রান্তিক মানুষগুলোকে কিছু সহযোগিতা করতে পারি, ধীরে ধীরে মানুষগুলো একটা অবস্থানে, শক্তিশালী অর্থনৈতিক অবস্থানে দাঁড়াবে। আমরা যতই সংস্কারের কথা বলি না কেন, আমরা যদি মানুষ বা রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার দুটোকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি, কোনো সংস্কার কিচ্ছু কাজে লাগবে না। আমাদেরকে যে কোনো মূল্যে মানুষের রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা, ইন্ডিপেন্ডেন্স, এটাকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে আমাদের সংস্কার সব ধীরে ধীরে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব।
সংবিধান সংস্কার নয়, পুনর্লিখন চায় জাতীয় নাগরিক কমিটি। গণপরিষদ গঠন করে নতুন সংবিধান বাস্তবায়ন সহ সংস্কার কমিশনকে ৬৯ দফা প্রস্তাবনা জমা দিয়েছে প্রতিনিধি দল। প্রস্তাবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা চালু করে তার মেয়াদ ৪ বছর করা এবং রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচনের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। ইকরামুল হক সাইমের রিপোর্ট। সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির কাছে ৬৯ দফা প্রস্তাবে বর্তমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন চায় সংগঠনটি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন সংবিধান বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনেরও প্রস্তাব দেওয়া হয়, আর ওই গণপরিষদের সদস্যদের নিয়ে পরবর্তীতে সরকার গঠনেরও সুপারিশ করে নাগরিক কমিটি। বর্তমানে যে সংবিধান আছে সেই সংবিধানের দিকে যদি আমরা তাকাই, এর সজ্জা, এর গঠন, এটাকে দেখলে মনে হয় যেন এটা আওয়ামী লীগের কোনো দলিল। আমরা এই আওয়ামী দলিল এবং যে সংবিধানের মধ্যে একজন ব্যক্তিকে স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট করে তোলার উপাদান রয়েছে, সেরকম কোনো সংবিধান আমরা রাখতে চাই না। নতুন লিগ্যাল ফ্রেমওয়ার্কের অধীন গণপরিষদের নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। সংবিধান প্রণয়ন সম্পূর্ণ হলে উক্ত গণপরিষদই আইনসভায় রূপ নেবে। এছাড়া গণভোটের বিধান রাখা, সংসদের মেয়াদ ৪ বছর করা, রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচন দেয়া এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদে ২ বারের বেশি থাকার সুযোগ না রাখার সুপারিশ করে নাগরিক কমিটি। আমরা চাচ্ছি যে জীবনে কেউ ২ বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই আইনটা থাকুক আমাদের সংবিধানে। এবং একই সাথে আমরা দেখছি যে এখানে দল প্রধান, সংসদ নেতা একই ব্যক্তি হতে পারছেন। আমরা চাই যে দল প্রধান এবং সংসদ নেতা আলাদা আলাদা ব্যক্তি হবেন। প্রস্তাবে বলা হয় সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষের ১০০ আসন আনুপাতিক ভোটের পদ্ধতিতে এবং নিম্নকক্ষের ৩০০ আসনের প্রতিনিধি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবে। উচ্চকক্ষ জাতীয় পরিষদ এবং নিম্নকক্ষ আইনসভা বলে পরিচিত হবে। উচ্চকক্ষ ১০০ আসন বিশিষ্ট এবং যেটা পিআর সিস্টেমে হবে, এবং নিম্নকক্ষ আইনসভা সেটা ৩০০ আসন বিশিষ্ট হবে। সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে আমরা বলেছি সেটা থাকতে পারে, তবে সবাইয়ের পরিক্রমায় সেই জিনিসটা একসময় গিয়ে হয়তো বন্ধ হতে পারে। মঙ্গলবার দুপুরে সংবিধান সংস্কার কমিশনের কাছে লিখিত প্রস্তাবনা জমা দেয় জাতীয় নাগরিক কমিটির ৭ সদস্যের প্রতিনিধি দল। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। পাসপোর্ট পেতে ২০২৩ সালে সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হয়েছে জনগণ। ঘুষ ও দুর্নীতির শিকার হয়েছে সড়ক পরিবহন সংস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেবা পেতে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির খানা জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপ বলছে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই খাতে ১,৪৬,২৫২ কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে। ফজর রাব্বি রিপোর্টে জানাচ্ছেন। সেবা খাতে দুর্নীতির চিত্র তুলে ধরতে ১৯৯৭ সালের পর থেকে ২ বছর পর পর খানা পর্যায়ে জরিপ করে আসছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সেই ধারাবাহিকতায় সারা দেশে মাঠ পর্যায়ে জরিপে দেখা যায় ২০২৩ সালে প্রায় ৭১% পরিবার দুর্নীতি এবং প্রায় ৫১% পরিবার ঘুষের শিকার হয়েছেন। এর আগের জরিপে সেবা খাতে দুর্নীতিতে সবচেয়ে তলানিতে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। এবার সেই স্থান দখল করে নিয়েছে পাসপোর্ট অধিদপ্তর। এ খাতে গত বছর ঘুষ লেনদেন হয়েছে প্রায় ৫,০০০ কোটি টাকা। তবে টিআইবি মনে করে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার দুর্নীতি কমেনি, বরং ধরন বদলেছে। পুলিশ তো ক্রমাগতভাবে উচ্চ পর্যায়ের দুর্নীতিতে বেশি ইন্টারেস্টেড হয়ে যাচ্ছে। যেমন এক্সটর্শন হয়, বিভিন্ন ধরনের স্থানীয়ভাবে যে সমস্ত অপরাধ প্রবণতা, সেগুলোর সাথে পুলিশের সংশ্লিষ্টতা আছে। বাংলাদেশে অন্য প্রেক্ষিতে আমি বলেছি এমন কোনো অপরাধ নাই যেটাতে পুলিশ আমাদের জড়িত থাকেন না। ডিজিটালাইজেশনের ফলে দুর্নীতি কমার প্রবণতা দেখা গেল অনেক ক্ষেত্রেই অনিয়মের সুযোগ থেকেই যাচ্ছে বলে উঠে এসেছে প্রতিবেদনে। একই সাথে অনৈতিকভাবে দ্রুত কিংবা ঝামেলা এড়াতে দুর্নীতির আশ্রয় নিচ্ছেন অনেকে। ডিজিটালাইজেশনের মূল বিষয়টা হচ্ছে সেবা গ্রহীতা এবং সেবা প্রদানকারী দুই পক্ষের মধ্যে কোনো প্রত্যক্ষ যোগাযোগ থাকা যত বেশি বন্ধ করা যায়, নির্মূল করা যায়, তত বেশি দুর্নীতি নিয়ন্ত্রণ হবে। কিন্তু সেটা উদ্দেশ্যমূলকভাবেই হোক বা দক্ষতার ঘাটতির কারণে সেটাকে পরিপূর্ণ করা হয়নি, যে কারণে আমরা সুফল পাচ্ছি না। বিভিন্ন সময় করা টিআইবির জরিপের ফলাফল অনুযায়ী ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সেবা খাতে দুর্নীতির পরিমাণ ১,৪৬,২৫২ কোটি টাকা। দুর্নীতি প্রতিরোধে প্রতিষ্ঠানগুলোর আচরণবিধি যুগোপযোগী করার সুপারিশ করেছে সংস্থাটি। একই সাথে তাগিদ দিয়েছে দুদককে শক্তিশালী করার। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। এবার পার্টেক্স খেলার খবর।
15 বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জিতল বাংলাদেশ। জামাইকা টেস্টে স্বাগতিকদের 101 রানের বড় ব্যবধানে হারিয়ে 2 ম্যাচের সিরিজে সমতা টানল টাইগাররা। মঙ্গলবার প্রিন্সটনে সেভেনার পার্কে ম্যাচের চতুর্থ দিনের শেষ সেশনে এই জয় পায় বাংলাদেশ। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে 200 নিচে গুড়িয়ে দেয় তাইজুল তাসকিনরা। এর আগে জায়গায় আক্রমণাত্মক 91 রানে চড়ে মধ্যচ বিরতির আগে দ্বিতীয় ইনিংসে 268 করে থামে বাংলাদেশ। তাই প্রথম ইনিংসে 18 রানে পিছিয়ে থাকা ক্যারিবিয়ানরা পায় 287 রানের লক্ষ্য। তাইজুলের ঘূর্ণিতে নাজেহাল হয়ে 2 সেশনের মধ্যে তারা অল আউট হয় 185 রানে। টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম জয়ে 7 পান মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ইনিংসে টানা নিয়ন্ত্রিত বোলিংয়ে 5 উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তাইজুল ইসলাম। এর আগে ক্যারিবিয়ানদের মাঠে 2009 সালের সিরিজে 2-0 ব্যবধানে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করার সুস্মৃতি ছিল বাংলাদেশের। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্নে এক বিন্দু ছাড় নয়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে হাসনাত আব্দুল্লাহ। ভারতের সাথে করা গোপন চুক্তিগুলো প্রকাশের দাবি। আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে হামলার কড়া প্রতিবাদ জানালো ঢাকা। বন্ধুত্ব বজায় রেখে কাজ করতে চায় ভারত। কনসুলার সেবা সাময়িক বন্ধ। সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা ভারতের, দাবি বিএনপির। হামলার প্রতিবাদ রাজধানী জুড়ে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ। এবং 2023 সালে পাসপোর্ট পেতে সবচেয়ে বেশি দুর্নীতি। 15 বছরে সেবা খাতে 1,46,252 কোটি টাকার ঘুষ লেনদেন। টিআইবির খানা জরিপ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এখন পর্যন্ত শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।